আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। হাঁটু ব্যথার কারণ নিয়ে ধারাবাহিক আয়োজনের আজ চতুর্থ পর্ব। আজ আলোচনা করব হাঁটু ব্যথার কারণগুলোর মধ্যে ওভার ইউজ যে প্রধান কারণ বলেছিলাম, সেই কারণের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি রানার্স নি, জাম্পার্স নি। এই দুটি ভিডিও অলরেডি আপনারা হয়তো দেখে থাকবেন। যারা এখনো ভিডিও দুটি দেখেননি তাদের উদ্দেশ্যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। আজ আলোচনা করব প্রি প্যাটেলার বার্সাইটিস। এই মেডিকেল টার্মিনোলজির আরেকটি সুন্দর নাম আছে, এটিকে হাউসমেইডস নি বলা হয়ে থাকে, যার অর্থ দাঁড়ায় গৃহ পরিচারিকার হাঁটু। প্রথমে আমরা জানি মেডিকেল টার্মিনোলজিতে প্রি প্যাটেলার বার্সা কোনটি। প্রি প্যাটেলার বার্সা আমরা হাঁটুকে শরীরের সামনের দিক থেকে যদি দেখি তাহলে স্কিনের নিচেই, স্কিনের পরবর্তীতেই প্যাটেলার উপরে, ঠিক প্যাটেলার পূর্বে স্কিন এবং প্যাটেলার মাঝে যে বার্সাটি অবস্থিত, এই বার্সাটিকে প্রি প্যাটেলার বার্সা বলা হয়ে থাকে। বার্সা মূলত সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পূর্ণ একটি প্যাকেট, যা শরীরের বিভিন্ন স্ট্রাকচারের সারাউন্ডিংসে অবস্থান করে থাকে। যে স্ট্রাকচারগুলোতে অধিক মাত্রায় ঘর্ষণ হয়ে থাকে, সেই ঘর্ষণকৃত জায়গায় ঘর্ষণ প্রিভেন্ট করার জন্য বার্সার উপস্থিতি লক্ষণীয়। যেমন আমাদের শরীরের বড় জয়েন্টগুলোতে বার্সার উপস্থিতি লক্ষ্য করা যায়। টেন্ডন, লিগামেন্ট, এমনকি অনেক মাসেলের অরিজিনে বা ইনসারশনেও আমরা বার্সার উপস্থিতি দেখে থাকি। হাঁটুতে বা নি জয়েন্টে সামনের দিক থেকে দেখলে গুরুত্বপূর্ণ কয়েকটি বার্সা নিয়ে আমরা পরিচিত হতে পারি। একটি ছবির মাধ্যমে আমি বিষয়টি কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছি। এই ছবিতে লক্ষ্য করে দেখুন, প্যাটেলার ঠিক উপরে যে বার্সাটি দেখতে পাচ্ছেন, এই বার্সাকে প্যাটেলার উপরে অবস্থান হওয়ার কারণে এটিকে বলা হয় সুপ্রা প্যাটেলার বার্সা। প্যাটেলার ঠিক নিচে লক্ষ্য করে দেখুন দুটি বার্সার অবস্থান। একটি বার্সা স্কিনের নিচে হওয়ায় এটিকে সুপারফেসিয়াল এবং আরেকটি বার্সা একটু অভ্যন্তরীণ অবস্থানে থাকায় এটিকে ডিপ বার্সা বলা হয়ে থাকে। কিন্তু প্যাটেলার নিচে হওয়ায় এই বার্সা দুইটির নাম ইনফ্রা প্যাটেলার বার্সা, একটি সুপারফেসিয়াল আর একটি ডিপ। ঠিক প্যাটেলার সামনে যে বার্সাটি দেখতে পাচ্ছেন, এই বার্সাটিকে বলা হয় প্রি প্যাটেলার বার্সা। তো বার্সা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, মুভমেন্ট ফ্যাসিলিটেট করে থাকে, জয়েন্ট সারফেসে বা লিগামেন্টে বা মাসেলকে মুভমেন্ট করার সময় ঘর্ষণ রোধী হতে সহযোগিতা করে। এই বার্সা যদি তার সহনীয় পর্যায়ের চেয়ে বেশি মাত্রায় প্রেসার পেয়ে থাকে বা তাতে যদি বেশি মাত্রায় প্রেসার দেওয়া হয়ে থাকে, এই বার্সা আকারে বড় হতে শুরু করে এবং একটি পর্যায়ে বার্সাগুলো ইনফ্লাম হয়ে যায়। ইনফ্লামেশনের এক পর্যায়ে
বার্সায় ক্যালসিফিকেশন হয় এবং পরবর্তীতে এটি গাউটে রূপান্তরিত হয়ে যেতে দেখা যায়। প্রিপ্যাটেলার বার্সার আরেকটি ডাকনাম নিয়ে আমরা কথা বলেছিলাম, এটিকে হাউসমেটস নি বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি হাউসমেটস নি বলার যে কারণ, আমাদের বাসার গৃহপরিচারিকারা যারা বাসায় মেঝে মুছে থাকেন, বিভিন্ন ফার্নিচার পরিষ্কার করে থাকেন, খাটের নিচের ময়লা পরিষ্কার করে থাকেন, তারা সেই কাজগুলো করার সময় নিলিং অবস্থায় থেকে এই কাজগুলো করে থাকেন। আর নিলিং অবস্থায় শুধু গৃহপরিচারিকা নন, যে কেউ নিলিং অবস্থায় অধিক সময় ব্যয় করলে, অধিক সময় নিলিং অবস্থায় থেকে কাজ করলে তার বডির ওজন নি জয়েন্টের মাধ্যমে বার্সাকে ওভার প্রেসার দিয়ে গ্রাউন্ডিং হয়ে যায়। এক্ষেত্রে বার্সা ইনফ্লাম হয়ে যায় এবং বার্সাইটিস শুরু হয়ে যায়। আমাদের গৃহপরিচারিকারা এই পজিশনে বেশি সময় কাজ করে থাকেন এবং তাদের কমনলি এই অসুখটি দেখা যায়, বিধায় এই অসুখটির ডাকনাম হয়েছে হাউসমেটস নি বা গৃহপরিচারিকার হাঁটু। বার্সাইটিসের এই প্রবলেমটি কিভাবে ট্রিটমেন্ট হয়ে থাকে, কিভাবে এটিকে ম্যানেজমেন্ট করা হয়ে থাকে, সে বিষয়ে আমরা জানতে চেষ্টা করি। বার্সাইটিসের ট্রিটমেন্টে, ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। এটি নির্ভর করে বার্সাইটিসের অবস্থানের উপর, বার্সাইটিসের পরিমাণ কেমন হয়েছে, এটি কত ইনফ্লাম হয়ে গেছে বা কোন স্টেজে আছে, এটি শুধু ইনফ্লামেটরি স্টেজে আছে বা ক্যালসিফাইড হয়ে গেছে কিনা বা এটা পায়োজেনিক হয়ে গেছে কিনা, এগুলো বিষয়ের উপরে এই বার্সাইটিস ট্রিটমেন্টের ধরন নির্ধারণ করা হয়। একজন বিশেষজ্ঞ ডাক্তার এ বিষয়ে মতামত প্রদর্শন করেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে ট্রিটমেন্ট পরিচালিত হয়। তো কনজারভেটিভ মেথডে যে ট্রিটমেন্ট করা হয়, সেই ট্রিটমেন্টের মধ্যে বেশ কিছু প্রিন্সিপাল ফলো করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথম যে প্রিন্সিপালটির কথা না বললেই নয়, এটিকে বলা হয় প্রাইস মেথড। অ্যান্ড দেন দ্বিতীয় পদ্ধতি, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন ইউজ করা হয়। তৃতীয় পদ্ধতিতে প্রয়োজনে অনেক ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। চতুর্থ প্রিন্সিপাল হিসাবে বলা যায় বার্সা অ্যাসপিরেশন। অ্যান্ড পঞ্চম পদ্ধতিতে বলা যায় ইন্ট্রাভার্সাল স্টেরয়েডাল ইনজেকশন। অ্যান্ড ষষ্ঠ পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন। আমরা ফিজিওথেরাপি চিকিৎসা করার ক্ষেত্রে, ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস রিহ্যাবিলিটেশন করার ক্ষেত্রে দুটি প্রাথমিক প্রিন্সিপাল নিয়ে এখানে আলোচনা করব। এই ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস ট্রিটমেন্ট করার প্রাথমিক পর্যায়ে পেশেন্টের আক্রান্ত হাঁটুর সামনের এবং পিছনের মাংসপেশির স্ট্রেচিং করার প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা স্ট্রেচিং ম্যানুভারের মধ্যে কাপ মাসেল স্ট্রেচিং করে থাকি, কোয়াড্রিসেপস স্ট্রেচিং, হ্যামস্ট্রিং স্ট্রেচিং এবং কোনো ক্ষেত্রে অ্যাডাক্টর স্ট্রেচিং প্রয়োজনীয় হয়ে থাকে। এটি কাপ মাসেল স্ট্রেচিং। এই স্ট্রেচিংটি করার জন্য অ্যাফেক্টেড লিম্বকে পিছনে রেখে, আনএফেক্টেড লিম্ব সামনে রেখে, সামনের দিকে ঝুঁকে আনএফেক্টেড লিম্ব হাঁটুটি ভাঁজ করুন এবং ডান হাঁটুটি সোজা রেখে সামনের দিকে ঝুঁকুন। তাহলে অ্যাফেক্টেড লিম্বের কাপ মাসেলে একটি টান অনুভব করবেন, যেটি কাপ মাসেল। কোয়াড্রিসেপস স্ট্রেচিং। এটি কোয়াড্রিসেপস স্ট্রেচিং করার ক্ষেত্রে অ্যাফেক্টেড লিম্বকে পিছন থেকে দু হাত দিয়ে ধরে হাঁটুটি ভাঁজ করুন এবং পিছনের দিকে
হাঁটুটিকে একটু প্রেসার দিন। থাইয়ের সামনের দিকে একটু টান অনুভব করবেন। এটি কোয়াড্রিসেপস মাসেলে যে টান পাচ্ছেন একেই কোয়াড্রিসেপস স্ট্রেচিং বলা হয়ে থাকে। হ্যামস্ট্রিং স্ট্রেচিং পদ্ধতি। অ্যাফেক্টেড লিম্ব খাটের উপরে উঠিয়ে দিয়ে দু হাত মাজায় রেখে বডিকে সামনের দিকে ঝুঁকিয়ে নিন। আপনার থাই পোস্টেরিয়র কম্পার্টমেন্টে একটি টান অনুভব করবেন। এটি হ্যামস্ট্রিং মাসেলের স্ট্রেচিং। এই পদ্ধতিতে হ্যামস্ট্রিং মাসেলকে দাঁড়িয়ে স্ট্রেচিং করা হয়ে থাকে। অ্যাফেক্টেড লিম্বকে সোজা রেখে আনঅ্যাফেক্টেড লিম্বের হাঁটুটি ভাঁজ করুন। এভাবে অ্যাডাক্টর স্ট্রেচিং করুন। স্ট্রেচিং ম্যানুভার শেষ করার পরবর্তী ধাপে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ শুরু করা যায়। যেই স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো একজন আক্রান্ত পেশেন্ট নিজের বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করলেও তার ব্যথা এবং হাঁটুর ফুলা অনেকখানি কমে যেতে পারে, সে অনেকখানি উপকৃত হতে পারে। সেই উদ্দেশ্যে আমি এখানে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেখিয়েছি। এই স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো ভালো করে লক্ষ্য করুন, এগুলো শেখার চেষ্টা করুন। সঠিক পদ্ধতিতে এই এক্সারসাইজটি করতে পারলে ব্যথা কমে আসবে ইনশাল্লাহ। এক্সারসাইজটির নাম হিল স্লাইডস। এই পদ্ধতিতে এক্সারসাইজটি করুন। এক্সারসাইজটি করার জন্য 15 বার রিপিট করুন এবং প্রতিদিন 3 বেলা বা 3 সেশন এক্সারসাইজটি করার চেষ্টা করুন। এটি স্ট্রেইট লেগ রাইজিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটিও 15 বার রিপিট করুন। প্রতিদিনে 3 সেশন করার চেষ্টা করুন। কোয়াড্রিসেপস আইসোমেট্রিক এক্সারসাইজ। হাঁটুর নিচে টাওয়াল রোল করে দিয়ে হাঁটু দিয়ে টাওয়ালে প্রেস করুন। 5 সেকেন্ড ধরে রাখুন। এভাবে এক্সারসাইজটি 15 বার রিপিট করুন এবং প্রতিদিন এক্সারসাইজটি 3 সেশন করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। শর্ট আর্ক লেগ এক্সারসাইজ। রোল হাঁটুর নিচে দিয়ে পায়ের নিচের অংশ উঁচু করুন। এভাবে ধরে রাখুন 5 সেকেন্ড। এভাবে এক্সারসাইজটি 15 বার রিপিট করুন। ডেইলি এক্সারসাইজটি 3 সেশন করার চেষ্টা করুন। লেগ অ্যাবডাকশন এক্সারসাইজ। পাশ ফিরে শুয়ে অ্যাফেক্টেড লিম্ব উপরের দিকে উঠান এবং আবার সেন্টারে নিয়ে আসুন। লেগ অ্যাডাকশন। আনএফেক্টেড লিম্ব ভাঁজ করে রেখে অ্যাফেক্টেড লিম্বকে উপরের দিকে এভাবে উঠান এবং আবার বেজে নিয়ে আসুন। এভাবে এক্সারসাইজটি 15 বার রিপিট করুন। 3 সেশন করার চেষ্টা করুন। আজকের এই ক্ষুদ্র আয়োজন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফিজিওথেরাপির ট্রিটমেন্টযোগ্য বিষয় নিয়ে বা ফিজিওথেরাপি সম্বন্ধে কোনো কিছু জানতে চান বা তাদের ইচ্ছা অনুযায়ী কোনো বিষয়ের ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি আমি পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন, জীবনের গতিময়তা বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।